সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিলে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় জাতীয় নির্বাচনে সরকারের ভূমিকা। জাতীয় নির্বাচনে সরকারের ভূমিকা। 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে সরকারের করণীয়, রাজনৈতিক দলগুলোর, ভোটারের এবং সামগ্রিক পরিবেশ নিয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ASM সালেহ আহমেদ, সিনিয়র সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও উপস্থিত আছেন শাহিদুল ইসলাম হেলাল, সাবেক সভাপতি, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার ডানে আছেন আরফাতুর রহমান আপেল, বগুড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য। সর্বডানে আছেন মিডিয়া ব্যক্তিত্ব এবং রাজনীতি বিশ্লেষক AKM পাটোয়ারি। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। সরকারের জন্য একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান অনেক বড় যজ্ঞের ব্যাপার। এই নির্বাচনের বিশেষত্ব আরেকটু বেশি। একই দিনে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকার ইতিমধ্যে গণভোটের ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। একজন সরকারের সচিব হিসাবে আপনার কাছে প্রথম জিজ্ঞাসা, সরকারের সক্ষমতা এবং প্রস্তুতি নিয়ে কেমন আছে প্রস্তুতি? আমার বিশ্বাস যে সরকারের সব ধরনের সক্ষমতা আছে। বিশেষ করে আমাদের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি জনগণকে বলেছেন যে তিনি একটা শতাব্দীর সেরা নির্বাচন উপহার দিতে চান এবং সেই লক্ষ্যে সরকারি প্রশাসন যে যন্ত্র আছে সব যন্ত্রগুলো একসাথে কাজ করছে এবং আমার বিশ্বাস যে এবার যে নির্বাচনটা হবে সেটা অনেক স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। কারণ এবার নতুন ভোটারের সংখ্যা অনেক বেশি, তরুণদের সংখ্যা, যারা প্রথমবার ভোট দিতে পারবেন। তাছাড়াও গত 3টা নির্বাচনে জনগণ যেহেতু ভোট দিতে পারেনি, জনগণের প্রচণ্ড আগ্রহ আছে ভোট কেন্দ্রে যাওয়ার। সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটাররা যেন নির্বিঘ্নে এবং নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে এবং সেটা সফল করার জন্য সরকার ইতিমধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই পদক্ষেপের মধ্যে আমার বিশ্বাস যে সরকার সক্ষম হবে এবং জনগণ যদি ভোট কেন্দ্রে যায় এবং ঠিকভাবে ভোট দিতে পারে, আমার মনে হয় অন্য কোনো শক্তি নেই। কোথাও সহিংসতার ঘটনা ঘটছে। জি, কোথাও সহিংসতার ঘটনা ঘটছে। হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের আগে এটা ঘটেই। তবে এখন যেটা হচ্ছে, এটা ধরেন সেই 15 বছরের পর যে হঠাৎ করে নির্বাচনটা একটা প্রকৃত নির্বাচনের মতো হচ্ছে। এখানে কোনো আমি ডামি অথবা আগে যেরকম রাতের ভোট সেরকম যেহেতু হচ্ছে না, এখানে প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু এই ভোটে জিততে হবে। সুতরাং এখানে প্রতিযোগিতা থাকবে। আর এতদিন যে আমাদের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি ছিল, আর এমনিতে শুধু দেশে কেন, এখন তো সারা পৃথিবীতে একটা অস্থিতিশীল অবস্থা চলছে। তো সেই তুলনায় আমাদের আইন শৃঙ্খলা অতটা খারাপ না। যে দু একটা ঘটনা ঘটছে, আমি আশা করি যে ভবিষ্যতে এগুলো আরও নিয়ন্ত্রণ চলে আসবে। নির্বাচন যত কাছে আসবে সরকার এসব ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর। হ্যাঁ ভোটের পক্ষে সরকারের ক্যাম্পেইন, হ্যাঁ ভোটের পক্ষে সরকারের ক্যাম্পেইন কেমন দেখছে? ও আচ্ছা, সেটা অবশ্য সরকারের ক্যাম্পেইন। সরকার কারণ গণভোটে যেহেতু সরকার ঘোষণা দিয়েছে এবং সরকারের ক্যাম্পেইনও করছে, তো সেটা ক্যাম্পেইন করার মানে জনগণ তো আসলে এটা বুঝতে পারছে না যে কী কারণে। তো সেই কারণে জনগণকে বোঝানোর জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপদেষ্টা মহোদয়রা অলরেডি জেলা ভাগ করে যাবেন এবং জনগণকে কেন গণভোটটা করা হচ্ছে
সেটার প্রয়োজনীয়তা বোঝাবেন। কিন্তু সরকার এটা বলবে না যে জনগণ কোথায় ভোট দেবে। জনগণ তার ইচ্ছে মতো তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আপনাকে ধন্যবাদ। শাহেদুল ইসলাম হেলাল, নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক জোটগুলো দলগুলো তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। জোটের শেষ মুহূর্তের বিশ্লেষণ চলছে এই মুহূর্তে। জোটে কে কাকে কোনটা ছাড়বে বা সর্বশেষ প্রার্থী ঘোষণা তো 20 তারিখে হবে বা 21 তারিখে হবে। আপনি কেমন দেখছেন এই নির্বাচনের প্রস্তুতি? আমি তো পলিটিক্যাল কোনো কমেন্ট করতে চাই না, আমি ব্যবসায়িক তরফ থেকে বলছি। আমরা যখন গত 18 মাসে যখন নতুন সরকার আসে, আমরা কিন্তু খুব আনসার্টেনটিতে ছিলাম। মানে কন্টিনিউয়াসলি কি হবে, কোথায় যেয়ে দাঁড়াবো। তারপর একটা সময় ছিল যে আমরা আতঙ্কে ছিলাম। এখন রাইট নাও আমি দুটো ইন্ডাস্ট্রি চালাই, আমরা কিন্তু গার্জিয়ানলেস বলছি এই কারণে যে বিকজ বড় বড় ব্যবসায়ীরা বা আমাদের যে বাণিজ্যিক সংগঠনগুলি আছে, বিসিসিআই বা বিসিআই যা বলেন, সবগুলি ভেঙে গেছে। কারণ ওরা সব আগের সরকারের সাথে লিডাররা জড়িত ছিল। তো ভেঙে যাওয়াতে যে হয়েছে কি, এই ট্রেড বডিজের বা ব্যবসায়ীদের নেগোসিয়েশন পাওয়ারটা কমে গেছে। যে কারণে এখন দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলার কথা যদি বলি, আমরা আগে বিপদে পড়লে যেটা করতাম যে পুলিশ ছিল, পুলিশের হেল্প পেতাম, পুলিশ না হলে র্যাবের হেল্প পেতাম, র্যাব না হলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে পেতাম। তা না পারলেও আমার এলাকার যে এমপি আছে বা পলিটিক্যাল কেউ আছে, তার একটা সাহায্য নিয়ে প্রবলেমগুলি সলভ করতে পারতাম। কিন্তু এখন চিত্রটা কিন্তু পুরা ভিন্ন। এই যে আমি আমাদের এলাকার কথাই বলছি, এখন দেখা যাচ্ছে 2-3 জন লিডার ঢুকছে। আমি বলছি না ওরা পলিটিক্যাল লোক, ওরা হলো মাস্তান, এক কথায় ওরা হলো চাঁদাবাজ। ওরা ঢুকছে কিন্তু পেছনে 20-30টা মোটরসাইকেল বাইরে রাখছে। তো এই আতঙ্কটা কিন্তু খুবই ডেঞ্জারাস। এটা একটা পার্ট গেল। আমরা ভাবি যে যদি ফেয়ার ইলেকশন হয়, নতুন গভর্নমেন্ট আসবে, এই আতঙ্কের থেকে আমরা বের হয়ে যাব। আরেকটা তো মেজর প্রবলেম ব্যবসায়ীদের, যে অনেক বিজনেস হাউসেস বন্ধ হয়ে গেছে বিকজ অফ পলিটিক্যাল কারণ, কারাপশনের জন্য, যে কারণেই হোক। তো অনেক আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে। সে আমার ফ্যাক্টরিতে আমরা প্রতি মাসের শুরুতে মেয়েরা আসে চাকরির জন্য। আগে আসতো 10 থেকে 20 জন, এখন আসে 50 থেকে 100 জন। আমি যে এলাকার কথা বলছি, ওই এলাকায় 3 বছর আগে মাইকিং করা হতো যে মেয়েরা আসো, কাজে আসো, গার্মেন্টস ওয়ালার মাইকিং করতো। আমরা কমপ্লায়েন্ট ফ্যাক্টরি। কোন এলাকায় আপনার এটা সাভার, গাজীপুর, ওইদিকে। আমারটা সিঙ্গাইরে। ওখানে মাইকিং করতো যে আমরা লোক খুঁজতাম। এখন দেখা যাচ্ছে আমার 10 জন দরকার, 100 জন আসছে। কারণ প্রায় ফ্যাক্টরি কিন্তু চাকরি ছাঁটাই করছে অর্ডারের অভাবে বা নানান কারণে। অ্যাকচুয়ালি তো পুরো মানে ব্যবসা বান্ধব যে জিনিসটা আমরা শব্দটা বলি, ওখান থেকে কিন্তু আমরা অনেক দূরে সরে গেছি সব কিছুতেই। যে কোনো নিয়মকানুন করলে এখন যেসব নিয়মকানুন করা হচ্ছে এনবিআর থেকে বা কাস্টমস থেকে, কোনোটা কিন্তু আমাদের ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলে করছে না। করার পরে আমরা ঝামেলা পড়ে যাওয়ার পরে আমরা নেগোশিয়েট করছি। যেমন রপ্তানি খাতে নানান রকম সুবিধা ছিল, আস্তে আস্তে ওগুলি সব উইথড্র করছে। যেমন ভ্যাটের বেলা, রপ্তানিতে ভ্যাট কিন্তু প্রযোজ্য ছিল না ম্যাক্সিমাম আইটেমে। তারপর হলো যে ব্র্যাকেট ওয়াইজ ভ্যাট নেওয়া হতো রপ্তানি শিল্পদের জন্য, 7.5%, 10%, 15%। গত বছরের জানুয়ারিতে এটাকে সব টোটাল 15% করে দিয়েছে। ইলেকট্রিসিটির দাম, গ্যাসের দাম কিন্তু বাড়াচ্ছে। বিআরসি বা আগে যেমন আমরা গণশুনানিতে যে দেন দরবার করতে পারতাম, ওই পজিশনটা নাই। মানে আমরা আন্ডার ডিকটেটরশিপ না, আমাদের উপরে এক একটা বোঝা করে দিচ্ছে, ওটাকে আমাদের সামলাতে। নির্বাচনের মধ্য দিয়ে এই অবস্থার অবসান হবে বলে ধারণা করছি। আমরা আশা করি তাই হবে। আরফাতুর রহমান আপেল, নির্বাচনের প্রস্তুতি, আমরা একজন সরকারি কর্মকর্তা, একজন ব্যবসায়ীর কথা শুনলাম, এখন রাজনীতিবিদ হিসেবে এই নির্বাচন এবং এই নির্বাচনের মধ্য থেকে কি উত্তরণ হবে? আমরা এখন পর্যন্ত বিশ্বাস করি যে আগামী মাসে 12 তারিখে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, এটা আমরা বিশ্বাস করি এখন পর্যন্ত। পাশাপাশি আবার এটাও বলতে চাই যে নির্বাচনকে ঘিরে যে আইন শৃঙ্খলা নিরাপত্তা যতটুকু প্রয়োজন ছিল বা থাকার কথা, এখন পর্যন্ত ওই নির্বাচনকে কেন্দ্র করে যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা, আমরা কিন্তু সেটা দেখছি না। আমরা বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা
উনি বলেছেন, যিনি একটু আগে সচিব মহোদয় বললেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন এবার নির্বাচন হবে। যেহেতু বিগত 18 বছর নির্বাচন হয়নি বাংলাদেশে, ওটা দিনের ভোট রাতে হয়েছে। ভোট কেন্দ্রে শুধু দেখা গেছে যারা নামে মাত্র আওয়ামী লীগ করে শুধু তারাই গেছে, এছাড়া কোনো দলও পার্টিসিপেট করেনি বা নিরপেক্ষ দলও যায়নি। তা আমি বিশ্বাস করি এবারে জনগণ যেন নির্ভয়ে কেন্দ্রে যে যাইতে পারে এবং নির্ভয়ে যেন ভোট দিতে পারে, এটা সম্পূর্ণ দায়িত্ব সরকারের। কারণ সরকার এটা প্রমাণ করবে যে এবারে ভোটে নির্ভয়ে সবাই ভোট কেন্দ্রে যাবে এবং নিরপেক্ষ স্বচ্ছ একটি ভোট অনুষ্ঠিত হবে। আর পাশাপাশি আবার এটা বলতে চাই, এবারে যদি কোনো কারণে কোনো অবস্থায় যদি নির্বাচনকে কেন্দ্র করে ঢিলেঢালা বা নির্বাচন ডেট পরিবর্তন করতে চায়, তাহলে কোনো দল চাচ্ছে যে নির্বাচনের ডেট যেন পরিবর্তন হয়। যদি এইরকম জায়গায় যদি সরকার পৌঁছায়, আমার মনে হয় বাংলাদেশে বিগত দিনে যে বিপর্যয় কেটে বাংলাদেশ এখন যে স্বাধীন অবস্থায় সবাই কথা বলতে পারছে, আজকে আপনারা আমাদের ডাকছেন, বিগত দিনে আপনারা ডাকেননি হয়তো কোনো কারণে, এই অবস্থা আর থাকবে না। তা আমি মনে করি যে কোনো উপায়ে যে কোনো পদ্ধতিতে হোক একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া অত্যন্ত জরুরি বাংলাদেশে। এবং পাশাপাশি এটাও বলবো, আমাদের বিএনপি বাদেও যারা অন্যান্য দলগুলো আছে তাদের কাছে অনুরোধ করব, 5ই আগস্ট 2024 আত্মত্যাগের ছেলেপেলের যে আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছে, এটার মূল বিগত দিনে 17 বছর আন্দোলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক নেতাকর্মী গুম খুন বিনিময়ে 5ই আগস্টের ছাত্র আন্দোলনের বিনিময়ে যে আজকে যে স্বাধীনতা এসেছে, এটাকে রক্ষা করার দায়িত্ব সরকারের। এবং এটাকে রক্ষা করতে গেলে এটি গণতান্ত্রিকভাবে বাংলাদেশে স্বাধীন, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অতীব জরুরি। এবং এই নির্বাচন শুধু আমাদের জন্য না, এটা বাংলাদেশের 18 কোটি জনগণের। এবং এটাও জানেন যে তরুণ প্রজন্ম যারা বিগত দিনে ভোট দিতে পারেনি, ভোট কি জিনিস জানেনি, তাদেরও একটা সুযোগ এসেছে যে বাংলাদেশে সুন্দর একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হইলে তরুণ প্রজন্ম পাশাপাশি যারা বয়স্ক যারা ভোটার আছেন তারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যে ভোট দিতে পারে। এটার দায়িত্ব সম্পূর্ণ সরকারের এবং সরকারকে এটা প্রমাণ করতে হবে যে এই সরকারের আমলে বাংলাদেশের ইতিহাসে একটি সঠিক সুন্দর ভোট নির্বাচন হয়েছে। এটা কোনোভাবে এর জন্য ব্যর্থ না হয়। আমি আপনাদের মাঝে সবার কাছে অনুরোধ করব, যে কোনোভাবেই হোক আগামী মাসে 12ই ফেব্রুয়ারি যেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়, এটা অনুরোধ করব। আপনাকে ধন্যবাদ। একেএম পাটোয়ারি, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, শতাব্দীর সেরা নির্বাচন। এবং এই হেলাল সাহেব যে কথাগুলো বললেন, গ্যাসের দাম, বিদ্যুতের দাম, চাঁদাবাজি, চাকরিহীনতা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। যে পরীক্ষা দেয় সে চায় যে সেই পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে। আর পরীক্ষা যদি সে যদি প্রথমে হতাশ হয়, সে যদি 11 সাবজেক্টে ফেল করে, তাও কিন্তু সে আশা করে সে পাশ করবে, জিপিএ 5 পাবে। তো সরকারের পায়াস ইচ্ছাটা তো খারাপ না, ইচ্ছা তো থাকতে হবে। না তো ইচ্ছা যদি না থাকে তাহলে তো দড়ি কলসির অভাব পড়ে যাবে, মানুষ আত্মহত্যা করবে। তো সেই জন্য ওনার আশা করা ওনার জায়গা থেকে, কিন্তু ওনারা যারা ইলেকশন যারা করে বা ইলেকশনের যারা রিকমেন্ডেশন যারা দিছে, তারা জীবনে ইউনিয়ন পরিষদের মেম্বারের ইলেকশনও করে নাই। ইলেকশন করে না, কারো ইলেকশনের ক্যান্ডিডেটের পক্ষে থাকে সেও ছিলেন না, ওনারা ছিলেন বাইরে। যার পরিপ্রেক্ষিতে বাস্তবতাটা ওনারা চাচ্ছে না। সরকারের এখানে কিছু করণীয় নয়, কারণ এখন সকল প্রশাসন চলে গেছে ইলেকশন কমিশনের আন্ডারে। এখন সরকার শুধু ফ্যাসিলিটেট করবে, সরকার কিন্তু ইলেকশনের ব্যাপারে সরকার কিছু করার নাই, এটা সম্পূর্ণ করবে ইলেকশন কমিশন। এখন সকল প্রশাসন যেহেতু ইলেকশন কমিশনের আন্ডারে চলে গেছে, ইলেকশন কমিশনের মধ্যে ওখানে যখন সিলেক্ট করা হয়েছে, সেখানে 2-1 ছাড়া, সিভিল ইলেকশন কমিশন ছাড়া আর বাকি অনেকগুলি আছে যারা পক্ষপাত দুষ্ট, এবং অনেকের আছে ডিসঅনেস্টিও আছে। এখন সিভিল ইলেকশন কমিশনের অনেক সদিচ্ছা থাকার পরও এই প্রথম
বহির্বিশ্বে নাগরিকদের রেমিটেন্স যোদ্ধাদেরকে ভোটার করা হয়েছে। সেখানে ভোট পাঠানোর পরে 7 লক্ষ ভোটের মধ্যে দেখা যাচ্ছে যে ওখানে ডাকে গেছে, আমাদের সিটি যেমন পোস্ট বক্সে যায়, তো ওখানকার যাচ্ছে, এখানে এরা তো প্রিকশন নেয় না, এটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত হোক এটা নেওয়া হয় না। তারপরে একজনে নিয়ে সিল মেরে দিয়েছে সবগুলি। তো এটা তো ভোটারটা তো এইভাবে পাঠানো উচিত হয় নাই, কারণ ওখানে তো অ্যাম্বাসেডারের দায়িত্ব দিয়া সরকারের অন বিহাফ অর্থাৎ কমিশনের অন বিহাফে অ্যাম্বাসেডার কাজ করতে পারে। সে তো গভর্নমেন্টের সার্ভেন্ট, অ্যাম্বাসেডার করে যাই হোক, তো সে ইলেকশনের পক্ষে কাজটা করতে পারতো। এখন ওখানে পোস্ট বক্স থেকে ভোটারগুলি এসে সিটি যেরকম যায় ওখানে বক্স থাকে, তো জি। ওই বক্স থেকে নিয়ে সবাই সিল একটাতে মেরে দিছে। কারণ ওখানেও তো আওয়ামী লীগ বিএনপি আছে, ওখানেও তো জামাত আছে, তো সেখানে এইটা তারা কিন্তু রং হ্যান্ড। একটা 7 লক্ষ পারে না, 7 কোটিটা কীভাবে পারবে হ্যান্ডেল করতে, এটাগুলো এক। 2 নম্বর হলো যে ইলেকশন করতে গেলে ইলেকশন শুধু ইলেকশন কমিশন সঠিক থাকলেও সে যদি ফেরস্তাকে বসায় সে পারবে না যদি তাকে অন্যরা কোঅপারেট না করে। এখানে ইলেকশন কমিশনের যে অফিসাররা নীতি নৈতিকতা বিসর্জন দিয়া তারা দিনের পর রাতে করছে, একটা অফিসারকে সাসপেন্ড করা হয়নি। তাইলে ওই অফিসারের যদি একটা ডিটারেন্ট কোনো ব্যবস্থা নেওয়া হইতো প্রথমে এসা, তাহলে একটা ভীতি সৃষ্টি হইতো যে ছাড়বে না, এই যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে, একটা মেসেজ যাইতো। ওরা দেখেছে কিছুই না, পার করতে সময় পার করলে আমি যেমন তো অনেকটা করলে এরপরে আমার তো চাকরি যাবে না, কারণ অতীত চাকরি যায় না। 15 বছর যে বঞ্চিত করছে, একটা বিবেকবান লোককে পাওয়া যায় না। পাকিস্তানের 3 জন তো রিজাইন করছে। আমাদের প্রশাসনে কি একটা লোকও নাই যে নীতি নৈতিকতার বিরুদ্ধে গেলে, যদি প্রশাসনে এমন অবস্থা করে ফেলছে, যদি তার রেজিগনেশন লেটারও বলতে, তার মৃত্যুদণ্ড যদি নিয়ে আসে, তারে ড্রাফট করতে সে নিয়ে যাচ্ছে। সে বলছে না যে আমি মৃত্যুদণ্ড কেন করবো, আমার কী অপরাধ করছি। এই পরিস্থিতি যেমন বলবেন স্যার, তো এই যেমন বলবেন স্যার প্রশাসন দিয়ে ভালো ইলেকশন আশা করা যায় না। 1 2 নম্বর হলো পুলিশের প্রোটেকশনের জন্য অন্যদের হেল্প নিতে হচ্ছে, আর্মির প্রোটেকশন নিতে। নিজে যদি প্রোটেকশন না দিতে পারে, সে আরেকজনের প্রোটেকশন দিবে কী করে। তারপরে তাদের লজিস্টিক যে সাপোর্টগুলি আছে সেটা আগের মতো নাই, তাদের গোলাগুলি যেগুলি গেছে এগুলি উদ্ধার হয় নাই। এটা গেলো একটা ফ্যাক্টর। আরেকটা জিনিস হলো যারা এই ইলেকশনের বিপক্ষে আছে তারা একটা বড় অংশ, তারা কি সাবিয়ারে নির্বিঘ্নে ইলেকশন করবে, এরা আশা করবে কেন? তাহলে সেইখানে এটাকে ফেস করতে গেলে কী কী ভূমিকা নেওয়া দরকার, সবচেয়ে ওয়াস্টেরগুলির জন্য প্রস্তুত থাকতে হবে। আমি দেখতেছি না যে সরকারের এই ওয়াস্টের জন্য প্রস্তুতি আছে, কারণ ওই প্রস্তুতি আমি এখন স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখতে তো কোনো পয়সা লাগে না, আমি ভালো ইলেকশন চাচ্ছি স্বপ্ন। আমার এটার জন্য আমার করণীয় অনেকগুলি ব্যাপার আছে, আমি যে আশা করার সাথে সাথে আমার অ্যাক্টিভিটি থাকতে হবে। মাঠে আমরা কোনো অ্যাক্টিভিটি দেখতেছি না। তো এখানে এরপরে আমি প্রথমতে গিয়ে বলছি যে এনারা সক্ষমতা এনাদের না ইলেকশন করে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। এর চেয়ে আগে যারা আরও ক্যাপাবল লোক ছিল তারাই উদ্দেশ্যে তারা নিজেরা জিতবে চাইছে, সেই জন্য পারে না। কিন্তু এই গভর্নমেন্ট তো ইলেকশনে দাঁড়াবে না, কিন্তু এই গভর্নমেন্টের কিছু এরকম ক্যাপাবল লোকজন নেওয়া উচিত ছিল, এই সমাবেশ করতে পারে নাই। কারণ ওনার ক্যাবিনেট ডেলিভারি করতে হয় না, এগুলো যেগুলো ডেলিভারি আজ 16 মাসে আমরা কিছু ডেলিভারি করতে দেখছি না। আইন শৃঙ্খলা হইতে শুরু করে কোনো কিছু, ফ্যাক্টরি বন্ধ। আমাকে অনেক ফ্যাক্টরির মালিক যারা আছে বড় বড় কোম্পানি বলছে ভাই এটা কাস্টমারদের বিক্রি করে চলে যায়, কারণ বিনিয়োগকারীরা আল্লাহর তরকে নিয়ামত স্বরূপ। এটা আল্লাহ ঘোষণা করছে হাদিসের মধ্যে যে বিনিয়োগকারীরা যারা রুটি রুজির ব্যবস্থা করে নিয়ামত স্বরূপ, এরা বেহেশতের বিশেষ দরজা পাবে বলা হয়েছে, যারা রুটি রুজির ব্যবস্থা করে দেয়। আর আমরা এখানে চোর ডাকাত বানাচ্ছি। এই সর্বশেষে 24 জনকে আসামি করা হয়েছে এখন আর যুদ্ধ অপরাধ। এটা যুদ্ধ অপরাধের মধ্যে কী আসলো এটা, এর মধ্যে দেখেন 100 জন আছে আবার মানে অলিখিত। এর মধ্যে যখন যারা সব পারবে ঢুকাবে, ওই যেটা পুলিশে যেমন করতো 6000 আপনার আসামি, একটা ঘটনার জন্য 6000 লোক কী করে করে। তারপরে এখন দেখা যাচ্ছে একই কেসের জন্য একটা কোর্টে যখন যায় একজনের বেল পেলে বাকিটাও পাবে, কারণ তাদের ভিতরে সেম নেচার অফ তো সেম ক্রাইমের জন্য তাকে আনছে। আবার আমাদের আইনমন্ত্রী বলছে যে 6000 কী করে বেল দিল। আরে আপনি যদি 6000 আসামি করতে পারেন তাহলে বেল দিতেও তো কী অবস্থা হবে, একটা যদি প্রমাণিত নয় 1 নম্বর আসামি, তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি বেল পাবে। অথচ উনি আইনমন্ত্রী, কিন্তু উনি জানেন না যে এটা বিচার এটা দিতে পারে, এই কারণে সেম নেচার তো সে মকারেজ করতে 4000 6000 আসামি করতেছে। তো এগুলো হচ্ছে, কিন্তু আমরা গুণগত যে আগের যেগুলি যারা ইন্টারেস্টেড ছিল তাদের গুণগত যে পরিবর্তনটা হবে আমরা কিন্তু সেই পরিবর্তন লক্ষণ করছি না। সুতরাং আমি মনে করি ব্যক্তিগতভাবে সুষ্ঠু ইলেকশন ডেলিভারি দিতে পারবে না। আপনাকে ধন্যবাদ। ASM সালেহ আহমেদ, সুষ্ঠু নির্বাচনের ডেলিভারি অনেক জরুরি। যে কথাগুলো এতক্ষণ আমরা শুনলাম এর মধ্যে একটু নৈরাশ্যবাদী কথা আছে যে হয়তো হবে না, দিতে পারবে না। প্রশাসনের একজন সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হিসেবে আপনার চাওয়া বা আপনার কাছে জানতে চাওয়া, কি করতে পারবে ইলেকশন কমিশন এবং সরকার? আসলে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে নির্বাচন কমিশনই করবে। সরকারের কাজ হচ্ছে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা এবং নির্বাচন কমিশন যেটা চায় সেটা প্রোভাইড করা। তো সেদিক থেকে
আরেকটা কথা উনি বলেছেন সুন্দর, যে এ সরকার কেউ তো নির্বাচন অংশগ্রহণ করবে না, তাদের সে ইচ্ছে নেই। এবং মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলেছেন যে আমরা এই সামনের নির্বাচনটা হবে শতাব্দীর সেরা নির্বাচন, এবং এর জন্য উনি গত বছরের শেষ দিক থেকেই নির্বাচনমুখী কার্যক্রম হাতে নিয়েছেন। এবং আমি উপস্থিত ছিলাম জেলা পর্যায়ে, জেলা প্রশাসকদের, জেলা পুলিশ সুপারদের উনি নিজে ডেকে মতবিনিময় সভা করেছেন, এবং সেখানেও বারবারই বলেছেন যে এই নির্বাচনটা যেন জবাবদিহি নিরপেক্ষ হয়, জনগণের প্রত্যাশা যেটা আছে সেটা যেন পূরণ করতে পারে। আর আমরা তো অতীতেও ভালো নির্বাচন করেছি, এখন প্রশাসন আসলে যেভাবে খাটানো হবে সেভাবেই প্রশাসনের লোকজনরা কাজ করে, মানে সরকার প্রধানের। তো এখন জুলাই অভ্যুত্থানের পর নিশ্চয়ই সেই জিনিসটা একটা পরিবর্তন এসছে। আমরা যারা এখন কাজ করি সরকারি পর্যায়ে, আমরা কিন্তু জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে মানুষের প্রত্যাশা আমরা দেখি আগের মতো নেই। আগে মানুষজন আমাদের কাছে মানে একদম তৃণমূল পর্যায়ের মানুষজন কিন্তু আমাদের কাছে আসতে ভয় পেত, আসতো না। কিন্তু এখন দেখা যায় যে একদম প্রত্যন্ত অঞ্চলের লোক সরাসরি, আমি সিনিয়র আমার কাছে চলে আসছে অনেক অভিযোগ নিয়ে, এবং আমরা সেটা এন্টারটেইন করি, যে ধরে নেই যে তার এটা সত্যি। তো মানুষের যে কথা বলার যে স্বাধীনতা এসছে, মানুষ যেভাবে এখন সজাগ, এখন এই পর্যায়ে শুধুমাত্র সরকার এককভাবে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারে না, এখানে জনগণের অংশগ্রহণ হচ্ছে মুখ্য বিষয়। এবং এখন মনে হচ্ছে যে জুলাই আন্দোলন পরবর্তীতে জনগণের যে মনোভাব, জনগণ অত্যন্ত সোচ্চার নিজের অধিকারের বিষয়, এবং জনগণ এই নির্বাচন বিষয়ে সবচেয়ে বেশি যে প্রত্যাশা জনগণের যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, এবং আমরা যেন নিরাপদে ভোট দিতে পারি। এবং সরকারের শুধু কাকে দিবে সেটা জনগণের ইচ্ছা, জনগণ তার ইচ্ছা মতো যেন সঠিক ভোটটা সঠিক জায়গায় প্রয়োগ করতে পারে, তার অধিকার, সেটাই সরকার নিশ্চিত করা, অন্য কিছু কাজ নেই। আর কিছু সরকার যে একেবারে মানে দু একটা ক্ষেত্রে তো সব সরকারের কিছু দুর্বলতা থাকে, ফেলিউর থাকে, কিন্তু বর্তমান সরকার বিশেষ করে আপনার অর্থনৈতিক দিক, ব্যাংকিং সেক্টর, এগুলোতে যে ধরনের সাফল্য আছে, একজন উনি তো ভালো ব্যবসার সাথে সংশ্লিষ্ট, এগুলো কিন্তু ট্রিমেন্ডাস। এটা বর্তমানে ধরেন খাদ্যদ্রব্যের যে পরিমাণ বাড়ার কথা বা মুদ্রাস্ফীতি, আমাদের এখন দেখা যাচ্ছে বিদেশে অনেক রাষ্ট্রের চেয়ে আমাদের নিয়ন্ত্রণে আছে মুদ্রাস্ফীতি, হ্যাঁ, আমাদের সিঙ্গেল ডিজিটে আছে। এগুলোর ক্ষেত্রে অবশ্যই সরকারের অনেক অবদান আছে, যেটা মানে দেখা গেছে আগে এই যে ধরনের বৃষ্টিপাত হয়েছে গত বছর, অত বৃষ্টিপাতে ফসল নষ্ট হয়েছে, সবজি নষ্ট হয়েছে। আপনার কাঁচামরিচের দাম যদি অনুমান করা হয় যে আগের সরকার থাকতো হয়তো 3,000 2,000 হয়ে যেত, এখনো যে বাড়েনি তা না, কিন্তু জনগণের সহ্য সীমার মধ্যে আছে। ধন্যবাদ আপনাকে শাহিদুল ইসলাম হেলাল। হ্যাঁ, সেক্ষেত্রে আছে। তো ইনশাল্লাহ আমার মনে হয় এই সরকারের যেহেতু উদ্দেশ্য মহৎ, একটা ভালো জবাবদিহি নিরপেক্ষ ভোট এই সরকারের পক্ষে করা সম্ভব। তবে আমি আবারও বলবো যে সরকার একটা পক্ষ হলে হবে না, জনগণকে এগিয়ে আসতে হবে। আপনাকে ধন্যবাদ। প্রত্যেকের অবস্থান থেকে তার ভূমিকা রাখতে হবে। ধন্যবাদ শাহিদুল ইসলাম হেলাল। অনেকগুলো কথা বলে ফেললেন, নির্বাচন, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য এবং অর্থনৈতিক অবস্থা। জি, আপনি অর্থনৈতিক অবস্থার মধ্যে আছেন। এই 18 মাসে আপনাদের বা যদি আমরা আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠানকে ইউনিট ধরি, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অগ্রগতি কি হয়েছে, উন্নতি? আমার দুটো ইন্ডাস্ট্রি আছে, একটা প্লাস্টিকের, একটা জুটের, দুই এলাকায়। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি একটা জিনিসও পজিটিভ বলতে পারবো না। কারণ এক তো আছে যে সরকারি অফিসগুলিতে, কাস্টমসে এবং ট্যাক্সে, অল ডিপার্টমেন্টসে কন্টিনিউয়াস লোক চেঞ্জ হয়েছে, ওইটার একটা প্রেশার। আরেকটা যে সরকারি আমলারা এবং পুরো সরকার, এখনকার সরকার কিন্তু ব্যবসায়ীদেরকে দেশের শত্রু হিসাবে গণ্য করে নিয়েছেন। কারণ কিছু বড় বড় ব্যবসায়ীরা অন্যায় করাতে এটার কিন্তু সাইফন এফেক্ট সবার উপরে পড়েছে। এখন কিন্তু আমরা চোর পুলিশ খেলছি। আমাদের
মানে ব্যবসায়ীদের আগে যে ইজ্জত ছিল, যে অ্যাপ্রোচ ছিল একটা অফিসে যে দেয়ান দরবার করবো, ওই শক্তি কিন্তু একদমই নাই। তবে ইন্ডাস্ট্রির কথা আপনি যেটা জিজ্ঞেস করলেন, ইন্ডাস্ট্রির একটা পাঞ্চ লাইন আছে যে কোনো ইন্ডাস্ট্রি ফর সার্ভাইভাল 10% অ্যাটলিস্ট গ্রোথ রাখতে হবে এভরি ইয়ার। আপনি যদি 10% যদি গ্রোথ না করেন প্রোডাকশন অ্যান্ড সেলস, আপনি ওয়ার্কারের যে দাম বাড়বে ওটা দিতে পারবেন না, কস্ট অফ ডুইং বিজনেস যে বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, ওটা পারবেন না। তার মানে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু 10% গ্রোথ করে নাই। এটা কিন্তু আপনার ফিগার দেখলেই বুঝতে পারবেন যে মেশিনারিজ ইম্পোর্ট হয় নাই। আমার তো গ্রোথ করতে হলে মেশিন ইম্পোর্ট করতে হবে, তো মেশিন ইম্পোর্ট করার নানান কারণে হয় না। এটা তো ব্যাংকিং সেক্টরে যদিও ভাই বললেন যে ভালো হচ্ছে, মানে খুব খারাপ থেকে ভালো হচ্ছে আর কি, ভালোর থেকে ভালো হচ্ছে না। কারণ আপনি 9 থেকে 15% চলে গেছেন। গত 3 মাস আগেও ডলারের সংকট ছিল, এখন মোটামুটিভাবে এলসি করা যাচ্ছে, কিন্তু উই আর নট রেডি। আমি কেন ইনভেস্ট করবো যেখানে আমি আই এম আনসার্টেন যে আমার এলাকায় কী গোলমাল হবে, কে আসবে, কে আমার ঘাড়ের উপরে চাপাবে, ফ্যাক্টরিটাকে কি বন্ধ করে দিবেন নাকি কালকে স্ট্রাইক করবে কি না, আমি কিন্তু এগুলি কিছুই জানি না। আর সরকারি নিয়মকানুন দামাদাম বদলাবে কি না, প্লাস আমার এই যে বাজেট আসছে, অন্য সময় বাজেটের আগে আমরা কিন্তু জানুয়ারি মাসের শুরুর থেকেই কিন্তু এনবিআরের সাথে এফবিসিসিআই, ট্রেড বডিজ, চেম্বার অফ ইন্ডাস্ট্রি, সব ট্রেড বডিজরা নেগোশিয়েট করে, কথাবার্তা বলে, একটা খোলামেলা আলাপ করে একটা সুস্থ ডিসিশন নেয় যেটা ব্যবসায়ীদের উপকারে আসবে এর উপর। কিন্তু এখন ডিসিশনগুলি গত বাজেটও ব্যবসায়ীদের সাথে বলে আলোচনা হয়নি। কারণ সরকারের হলো যে ব্যবসায়ীদের থেকে টাকা যতটুকু পারে তুলে নিয়ে যাবে। তো ব্যবসায়ীদের যে প্রবলেম আছে ওইগুলি নিয়ে কিন্তু সরকার ওইভাবে করে নেয়। তো আমরা আশা করব যে এই সরকার আসলে যদি একটু ব্যবসায়ী বান্ধব হয়, ব্যবসায়ীদের সাথে নেগোশিয়েট করে কথাবার্তা বলে এক একটা ডিসিশন দিলে ইটস লট ইজিয়ার। এখানে আমাদের তো আরও নানান চ্যালেঞ্জ আছে। একটা তো আমেরিকার চ্যালেঞ্জ শেষ হয়েছে, বাট ওতেও আমাদের ক্ষতি হয়েছে। আমরা এই যে উন্নত দেশে যাব এই বছরের শেষে, ওটা তো একটা ইম্প্যাক্ট আসবে। চিটং পোর্টের অবস্থা গত 1 বছর যত খারাপ ছিল, এর আগের 10 বছর কিন্তু অত খারাপ ছিল না। কথায় কথায় স্ট্রাইক হয়েছে, ঈদের সময় বন্ধ দিয়েছে, এই কোরবানি ঈদের সময় 10 দিন বন্ধ দিয়েছে। এর আগের 5 দিন থেকে আমরা ট্রাক পাই নাই, বিকজ গরু ছাগল টেনেছে। 10 দিন বন্ধ, 15 দিন গেল, 10 দিন খোলার পরে 15 দিন কাস্টম স্ট্রাইক করেছে। মানে আমরা স্বাধীনতার পরে মনে হয় কখনো চিটং পোর্ট কাস্টমস স্ট্রাইকের জন্য বন্ধ হয় না। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে 10 দিনের মতো বন্ধ ছিল। তো এইসবখান থেকে আমাদের বের হতে হবে। আমি সবই নেগেটিভ বলছি, বাট দিস আর ফ্যাক্ট। মানে এইসব চ্যালেঞ্জ নিয়ে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের চিন্তা কিন্তু এখন কেউ করবে না। যা আছে ওটাকে বাঁচানোর চিন্তা করছি এখন আমরা সবাই, এবং এই বাঁচানোর জন্য সরকার হেল্প করতে হবে। ধন্যবাদ আপনাকে। আরফাতুর রহমান আপেল, ব্যবসা বাণিজ্য একটা দেশের প্রাণ। একটা দেশের মানুষ খেয়ে পড়ে থাকে ব্যবসায়ীদের ব্যবসার উদ্যোগের উপরে। সেই ব্যবসার যদি এই অবস্থা হয় তাহলে তো খেয়ে পড়ে থাকাও একটু মুশকিল হবে মানুষের জন্য। আমরা আশা করছি নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে তারা ব্যবসায়ী বান্ধব হবেন এবং ব্যবসা বান্ধব হবেন। আরফাতুর রহমান আপেল, আপনার কাছে জিজ্ঞাসা, ব্যবসা বান্ধব সরকার আসতে কি কি করা উচিত, কি কি করণীয়? আপনি জানেন, একটা তলা ঝুড়িবিহীন অবস্থায় এই সরকার দায়িত্ব নিয়েছে, বর্তমান সরকার। আর এই রকম সরকার থাকা অবস্থায় দেশে ব্যবসা ভালো হবে এটা আমরা মোটেও আশা করতে পারি না। কারণ যারা দেশের ভিতর এবং দেশের বাইরে যারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে, এরকম সরকার থাকা অবস্থায় তারা আস্থা পায় না। আস্থা তখনই পায় যখন একটা আপনার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি শক্তিশালী সরকার থাকে, নির্বাচিত সরকার যাকে বলে। যখন একটা নির্বাচিত সরকার থাকে তখন অন্যান্য দেশও মনে করে যে এই দেশ আমরা যদি ইনভেস্ট করি, কোনো ব্যবসা করি, কোনো ইন্ডাস্ট্রি চালু করি, তখন তারা আস্থা পায় যে আমার পুঁজিটা ঠিক মতো থাকবে, পুঁজিটা নষ্ট হবে না এবং ব্যবসাটা আমার ঠিক মতো থাকবে। এবং বাংলাদেশেও যারা আছেন, যারা অনেক চিন্তা ভাবনা করে আছেন যে বাংলাদেশে নতুন নতুন ইন্ডাস্ট্রিজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু এই অবস্থায় তো তারা করতে চাবে না। যখন একটা নির্বাচিত সরকার আসবে, বিশেষ করে আমি বলবো, আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত তিনবার
এই রাষ্ট্র পরিচালনা করেছেন সফলভাবে। আল্লাহ পাকের রহমতে, জনগণের দোয়ায় আমাদের প্রিয় নেতা বলেছেন জনাব তারেক রহমান যে জনগণের দোয়ায় বাংলাদেশে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে, ব্যবসায়ীদের পাশে থাকবে এবং ব্যবসা কোথায় কোন সেক্টরে কিভাবে ডেভেলপ করা যায়, ব্যবসায়ীদের মানে উন্নতি করা যায় এবং বিশ্বের দরবারে বাংলাদেশ যেন মাথা উঁচু করে আমরা বলতে পারি যে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের সন্তান, আমরা বাংলাদেশের জনগণ। আমার বিশ্বাস আল্লাহ পাকের রহমতে যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, ইনশাআল্লাহ ব্যবসায়ীদের একটু আগে যিনি ব্যবসায়ীদের পক্ষে যিনি কথা বললেন, আল্লাহ পাকের রহমতে এই ধরনের সমস্যা থাকবে না, আমি এটা বিশ্বাস করি। আপনার পাশাপাশি আপনি এটাও দেখেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিভিন্ন দুই তিনটা প্রোগ্রাম করেছে, ওখানে সে কথা বলেছেন। তার কথা কিন্তু একটাই যে সবাইকে নিয়ে নতুন করে বাংলাদেশ গড়তে চায়। বাংলাদেশে আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, এই জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছে। আল্লাহ পাকের রহমতে যদি জনগণের দোয়ায় রাষ্ট্র ক্ষমতা মানে বিএনপি যদি ক্ষমতায় আসে, আমার বিশ্বাস ভোটে জিততে হবে তো। আল্লাহ পাকের রহমতে যদি সঠিক এবং সুন্দরভাবে নির্বাচন হয়, সুষ্ঠুভাবে নির্বাচন হয়, যেহেতু বিএনপি একটা জনগণের দল, আল্লাহ পাকের রহমতে যদি আল্লাহ রহম করে জনগণের দয় বিএনপি, আমরা আশা করতেছি আল্লাহ পাকের রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি যে রাষ্ট্রীয় সরকার ক্ষমতায় আসে, তো ভাইয়ের যে বক্তব্যগুলো ছিল, এই যে ব্যবসায়ীদের যে প্রবলেম, ইনশাআল্লাহ বিএনপি আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ যেন এগিয়ে যায়, ইনশাআল্লাহ বিএনপি কাজ করবে, এটা আমাদের বিশ্বাস। ধন্যবাদ আপনাকে। একেএম পাটোয়ারি, আপনাকে দিয়ে শেষ করব। অনেকগুলো কথা এসছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানুষের জীবনমান, জীবনযাত্রার মান, দ্রব্যমূল্য কমানো। এখন আপনি কেমন দেখছেন অর্থনৈতিক অবস্থা? এই সরকার আসার সময় কেমন ছিল, আর নতুন সরকারের কাছে কী চান? দেখুন, আমরা তো অনেক কিছু আশা করছিলাম, যার পরিপ্রেক্ষিতে যে আমরা দেখবেন যে সব রাজনীতিবিদরা বলে আমরা ভালো করছি, নির্বাচিত সরকার হলে সবসময় যে ভালো করে নট দেন। আর যদি নির্বাচিত সরকারটা যদি ভালোই করতো তাহলে এই সরকার আসলো কেন? কারণ ওরা ব্যর্থ হয়েছে দেখে তো এই গভর্নমেন্ট আসছে। আজকে আমাদেরকে এইসব গভর্নমেন্টকে দেখতে হচ্ছে কেন? রাজনীতিবিদদের ভুলের কারণে তো, তাদের খামখেয়ালি কারণের জন্য। যদি এই যে আমাদের পতিত গভর্নমেন্ট যদি আইনকে যেমন আইনের গতিতে চলতে হয়, তাহলে জনপ্রশাসন, নির্বাচন, এগুলো তাদের গতি আছে একটা, তাদের গতিকে তাদের গতির মতো চলতে হতো, নিজের উদ্দেশ্যমূলকভাবে যদি না করতো তাহলে আজকে এরকম পরিস্থিতির সৃষ্টি হতো না, আমরা এরকম অথর্ব গভর্নমেন্টকে আমরা দেখতে হইতো না। আজকে এই যে 16 মাসের মধ্যে ডেলিভারিটা কি, আপনি খালি আশা করলে তো হবে না। এই ডেলিভারির মধ্যে কোন আমাদের কাছে যে বিয়োজক খবরগুলি আসতেছে, তদারকি লাগবে সরকারের। যেমন বরগুনার ইউনূস সাহেব, সে একটা পার্টি বিশ্বাস করে, লালন পালন করে, সে অন্যদেরকে সবগুলির বিরোধী দলকে যাতে তার লোকজন অ্যারেস্ট করে নানান ধরনের। কালকে আমি যখন আমার নলেজ আসলাম, ক্যাবিনেট সেক্রেটারির কথা বললাম, সে ভালো মানুষ, বাইরে থেকে আসছে, সে বলছে এটা দেখবে। আমি সিভিল ইলেকশন কমিশনের নলেজে আনলাম, ওখানে ইলেকশনের আগে কোনো ওই মিছিল টিছিল হইতে পারবে না। আমার কাছে এখানে আছে মিছিল হচ্ছে, কোপায়া পা আলাদা করে বলছে। আমি যদি এটা কোথায়, এটা বরগুনা, বরগুনার কোথায়? বরগুনা বরিশালে বরগুনা, বরগুনার কোন এলাকায়? বরগুনা তো ডিটেল তো আমি তো আর বরগুনার অধিবেশী না। আমি তো বরগুনা বলছি যে মনি সাহেবের কনস্টিটিউয়েন্সি কোনটা, সেটা এই যে পাথরঘাটা। তো সেইখানে ইউনো একটা মহিলা, সে কিন্তু একটা লালন করে, একটা পার্টিকে সে লালন করে। কিন্তু যখন একটা বিচারক যখন বিচারের চেয়ারে বসে, তখন তার সে তো একটা ইয়ে থাকে, তার থাকলেও কিন্তু সেখানে জাস্টিস বলে কথা আছে। সেখানে কিন্তু কোনো পার্টির, সে আওয়ামী লীগ থেকে আসছে না, বিএনপি থেকে না, জামাত থেকে, এটা তার চিন্তা করা উচিত না। কারণ তারও চিন্তা করা উচিত এক সময় শেখ বিচারে তারও এক সময় এই বিচারের প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। তো সেই জন্য সেটা দায়িত্ব নিয়ে জনগণের ট্যাক্সের টাকা সে এটা করতেছে। সেইখানে মিছিল করতেছে, কোনো অ্যাকশন নিচ্ছে না, ডিসি কোনো অ্যাকশন নিচ্ছে না। আমি নিজে পার্সোনালি ওটা কোনো আমার এলাকা, আমার নলেজে যখন আসলো, তাহলে এই যে তদারকিগুলি হচ্ছে না, একটা জনপ্রিয় একটা ক্যান্ডিডেটকে কীভাবে ইয়ে করতে হবে, তার সব সাপোর্টার, মেন তার ভোট যারা কন্ডাক্ট করবে সবগুলি অ্যারেস্ট করে ফেলতেছে যৌথ অভিযান দিয়া। তো এই যে পরিস্থিতি আমরা এখানে দেখছি, অনেকেই প্রশাসনের নিরপেক্ষ লোক কিন্তু এখনো পুষ্টি হচ্ছে না। এখানে এই দল নাইলে ওই দল একটা আসছে, কিন্তু এটা তো আমরা চাচ্ছি না। সাধারণত বিশেষ করে এই গভর্নমেন্ট যেহেতু নিজে ইলেকশন করবে না, তা তো দেখে শুনে পোস্টিং দেবে।
প্রশাসনে একটা গতি আসতেছে না। কারণ কি, তারা ওই যে এক একজনের একটা লালন করে আসছে, আর আগের পতিত গভর্নমেন্ট অনেক লোক রয়ে গেছে। আমি তো আমরা ইলেকশন কমিশনের কথাই বললাম, কয়টা ইলেকশন কমিশন খুব ভালো মানুষ, সে জানবান চেষ্টা করতেছে, কিন্তু সে তো আর ভোটের বাক্স পাহারা দেবে না, সেখানে তো ডিস্ট্রিক্ট এডুকেশন ইলেকশন অফিসার পাহারা দিবে, কিন্তু একটা লোক তো বদলি হয় না আগের যারা অনৈতিক কাজ করছে। তাহলে এটা দিয়ে আপনি কীভাবে আশা করবো? আপনি তো গতি বুঝতে হবে যে আমরা গতি আছে, সরকারের তদারকি আছে, আমরা শেষ করব। সরকার তো কোনো তদারকি নেই, তাহলে ইলেকশন কীভাবে ডেলিভারি করবে? এবং দেখবেন অনেকে এই যে আরও গণে আসলে অনেকে প্রত্যাহার করবে, আমরা এই যদি পরিস্থিতি আমরা ইলেকশন করবো না। আমি এই রেকর্ড রাখেন আপনারা, দেখবেন কিছুদিন পরে কী অবস্থা, দেখেন কয়জনে তারা ইলেকশন থেকে মাঠ থেকে সরে আসে, শুধু বিকজ অফ তদারকির অভাব হচ্ছে। এখন সরকারের আশা করতেছে, আশা করে বসে থাকলে হবে না, সরকারের সাইলেন্ট মানে সাডেনলি ভিজিট করতে হবে বিভিন্ন জায়গায় কী হচ্ছে। আর এখানে আপনি দেখেন পুলিশে তদন্ত করছে, পোস্টিং করছে, পুলিশের আগে কিন্তু 6 জন নিয়ে আসছে, পুলিশের হায়ার অথরিটি তার 6 জন লোকগুলো এখানে ওসিগুলো নিয়ে আসছে। এখন করলো কি, ইলেকশন সময় একটা ঘোড়া দিতে হবে, তো এখানে কী করছে, লটারি করতেছে। লটারি করলে ওই যে আপনার মিরপুরের থানার ওসি গুলশান আসছে, গুলশানটা মিরপুর যাচ্ছে, কিন্তু ওরা ঢাকার বাইরে না, এটা আগে সিলেক্ট করে নিয়েছে পছন্দের। আচ্ছা, তাহলে আমরা এসপি লটারি হচ্ছে না, আইজি তো লটারি হয় নাই, হোম মিনিস্টার তো লটারি আসে নাই, হোম মিনিস্টার থেকে বহুত জেনারেল ভালো জেনারেল রয়েছে, এটা তো লটারিতে আসে নাই, তাহলে মাঝখানে ওসি কেন লটারিতে আসবে? আপনাকে ধন্যবাদ। আমরা শেষ করব। ASM সালেহ আহমেদ, আপনাকে একটু জিজ্ঞাসা করতে হয়, যেহেতু ইউএনের বিষয়টি এসছে, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসছে তিনি কোনো রাজনৈতিক দলের প্রভাব যুক্ত, সেক্ষেত্রে করণীয় কি? না, একজন কর্মকর্তা, এখানে আমি একটা মিনিট নিই আপনাকে, এখানে আমার কাছে প্রমাণ আছে, যখন করছে সেই ইউনো করছে কি, লোক পাবলিককে পয়সা দিয়ে বসে ওই ইউনোর বিরুদ্ধে বিসেল করা যাবে না, ইউনোর বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া লাগবে। পাবলিককে কি পয়সা দেয় ইউনো? পয়সা দেবে না কেন? বহুত লোক দেয়, যারা ওখানে অবৈধ কাম করে তারা দেয়, উনিও দেবে না। ওনার মতো লোক তো কয়জন আছে, ওনার মতো লোকে দেবে না, উনি তো এই জন্য সচিব হয়েছে, ওরা তো ওই যে ইউনো থেকে বাড়ি যায়। কর্মকর্তারা যে সবাই নিরপেক্ষ, এটা কিন্তু সবাই সৎ এমনও না, তাহলে এটা আশা করা ঠিক না। তো সেটা কেউ কর্মকর্তা হিসেবে কারো কোনো দলের প্রতি তার থাকতেই পারে, কিন্তু কাজের ক্ষেত্রে কর্মকর্তার যেটা দায়িত্ব, কাজের ক্ষেত্রে তার নিরপেক্ষতা প্রমাণ করতে হবে এবং সে নিরপেক্ষ থাকতে হবে। এখন তার যদি অন্য একটা মনে মনে থাকে, সেটা থাকতেই পারে, কারণ কারো না কারোর প্রতি তো আসলে সমর্থন থাকে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের যারা প্রশাসনের কাজ করে, আমাদের সবারই উচিত যে মানে আমার নিরপেক্ষ থাকা। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করব। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। এখানে আর 1 মিনিট কথা বলি, যেখানে একটা কমপ্লেন দিয়েছে যিনি, তাকে সতর্ক করা হচ্ছে, সে কমপ্লেন দিল। বাদীর কোনোদিন আপনি কোনোদিন জীবনে দেখছেন যে বাদীকে সতর্ক করে? হয়তো আর এটা অগ্রেন্সি নিবে না, নিবে না। ওই বরগুনা তাই করছে। আমি কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি কালকে টেলিফোন করে এটা বলছি। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।